আচ্ছা, আমরা সেট থিওরি স্টার্ট করব। তো সেটের সংজ্ঞা, বস্তুসমূহের সংকলন, এগুলোকে সেট বলা হবে যদি সেই সংকলন তিনটে প্রপার্টি মেনে চলে। একটা হচ্ছে বস্তুসমূহের সংকলনকে সুসংজ্ঞাত হতে হবে, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হতে হবে। সংকলনটিকে ক্রম নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ সেটি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হতে হবে। এবং বস্তুসমূহের সংকলনের মধ্যে যে পদগুলো থাকবে সেই প্রত্যেকটি পদ আলাদা হতে হবে। এলিমেন্টস ডিস্টিংক্ট হতে হবে। যদি কোনো কালেকশন অফ অবজেক্টস অর্থাৎ বস্তুসমূহের সংকলন এই তিনটে প্রপার্টি মেনে চলে, তাহলে সেই সংকলনকে বলা হবে সেট। যদি উদাহরণ দিই, তাহলে 1 2 3 4 5 এই পাঁচটি সংখ্যার সংকলন, এটাকে একটা সেট বলবো। সেটকে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এবং এই সেটগুলোকে ইংরাজির বড় হাতের অক্ষর দিয়ে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয়। এই সেটের যে কোনো একটা পদ 1, যেমন এই এ সেটের একটা পদ 1, তাহলে আমরা লিখি এটাকে 1 বিলংস টু এ। এইভাবে এই সেটের ভেতরে তো 6 নেই, তাহলে আমরা বলবো 6 ডাজ নট বিলং টু এ। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, অর্থাৎ 1 এ সেটের একটা পদ এবং এটা ডাজ নট বিলং টু, অর্থাৎ 6 এ সেটের পদ নয়। এবার এই সেট থিওরি পড়তে হলে আগে আমাদের সংখ্যা সম্পর্কে একটা বিস্তৃত ধারণা দরকার আছে। তো তার জন্যে আমি নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাগুলো সম্পর্কে, বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। প্রথম আসছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। যখন আমরা ছোটোতে কাউন্টিং শুরু করি তখন আমরা 1 2 3 4 এভাবে কাউন্টিং শুরু করি। তো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 আপ টু ইনফাইনাইট পর্যন্ত এই সংখ্যাসমূহের সংকলনগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। এই সংকলনগুলোকে যদি আমি নাম দিই তাহলে এটাকে এন দিয়ে লেখা হয়। এই এনটা ইংরাজির এনের থেকে একটু আলাদা, যেহেতু এই সংখ্যার সংকলনটা একটা বিশেষ সংকলন, স্বাভাবিক সংখ্যার সংকলন, সেই জন্য এই এনটাকেও এইভাবে লেখা হয়। প্রিন্টের হরফে এটাকে এইভাবে লেখা হয়। আমরা লেখার সুবিধার জন্য এই এনটাকে এইভাবে লিখব। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট এন, এর মধ্যে কারা থাকবে? 1 2 3 4 আপ টু ইনফাইনাইট পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো থাকবে। এইগুলোর মধ্যে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যাকে 1, সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা কি হবে? এইভাবে যদি লিখতে লিখতে যায় এগুলো তো কখনোই শেষ হবে না, তাহলে সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা লেখা যাবে না। দুটো স্বাভাবিক সংখ্যা যে কোনো দুটো নিয়ে যদি আমি তাদের যোগ করি, যে কোনো দুটো নিয়ে যদি যোগ করি, তাহলে সেই যোগফল সবসময় একটা স্বাভাবিক সংখ্যা হবে। যদি দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগ করি তাহলে কি সেটা স্বাভাবিক সংখ্যা হবে? তাহলে যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা। বিয়োগফল কি স্বাভাবিক সংখ্যা হবে? যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, 4 - 2 = 2 স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু যদি ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করি, উদাহরণ হিসাবে 1 - 5 - 4,
-4 এই সংখ্যা কি এই সেটের সংকলনের মধ্যে আছে? এই বস্তু সমূহের সংকলনের মধ্যে আছে? নেই। এই কালেকশনের মধ্যে -4টা নেই। তাহলে স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে যেহেতু -4টা নেই, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে আমি সবসময় যে স্বাভাবিক সংখ্যা পাবো তার কোনো মানে নেই। তাহলে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। এবার গুণ যদি করি, এইখান থেকে এই যে কালেকশনগুলো আছে এর মধ্যে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম, তাদের গুণ করলাম। এক্সাম্পল যদি দিই 2 × 6 যদি গুণ করি 12 হবে। তাহলে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফলটাও সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, x × y। যদি দুটো স্বাভাবিক সংখ্যা নিয়ে তাদের ভাগ করি তাহলে কি স্বাভাবিক সংখ্যা হবে? এক্সাম্পল 3/4। 3/4 তো একটা ভগ্নাংশ, সেটা তো এর মধ্যে নেই। তাহলে 3/4 স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল সেটা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। এবার অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা তাকে বলা হয় হোল নাম্বারস। এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি 0কে অ্যাড করা হয় তাহলে যে কালেকশনটা পাওয়া যায় তাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট। এই অখণ্ড সংখ্যার সেটটাকে আমরা W দিয়ে লিখি হোল নাম্বারসের জন্য। তাহলে হোল নাম্বারসের সেটে কে কে থাকবে? 0, 1, 2, 3, 4 ইনফাইনাইট সংখ্যক নাম্বারসের মধ্যে আছে। সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কি হবে? 0 হবে। সব থেকে বড় অখণ্ড সংখ্যা নেই। যে কোনো দুটো অখণ্ড সংখ্যা নিয়ে তাদের যদি যোগ করা হয় তাহলে কি এই সংকলনের মধ্যেই পাবো, এই কালেকশনটার মধ্যেই পাবো? যে কোনো দুটো নিয়ে যদি যোগ করি 0, 3 = 3 এর মধ্যেই আছে। 2 + 4 6, 6ও তো এই কালেকশনের মধ্যেই আছে। তাহলে যে কোনো দুটো স্বাভাবিক অখণ্ড সংখ্যা নিয়ে যদি তাদের যোগ করা হয় সেটা অখণ্ড সংখ্যাও হবে, অখণ্ড সংখ্যাই হবে। যদি বিয়োগ করা হয় আগের মতোই 2 - 4 -2, -2 এর মধ্যে নেই, তাহলে বিয়োগ করলে সবসময় অখণ্ড সংখ্যা নাও হতে পারে। যে কোনো দুটো নিয়ে যদি গুণ করি 1 × 5 = 5, 1 × 10 = 10, 3 × 4 = 12, 0 × 2 = 0। তাহলে যে কোনো দুটো স্বাভাবিক অখণ্ড সংখ্যা গুণ করলে সেটা সর্বদা অখণ্ড সংখ্যাই হবে। ভাগ করলে সেটা অখণ্ড সংখ্যা নাও হতে পারে। এক্সাম্পল আগেরটাই নেওয়া যাবে 3/4, এটা এর মধ্যে নেই। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র যোগ এবং গুণ করলে অখণ্ড সংখ্যাই পাওয়া যাবে। এবার এই অখণ্ড সংখ্যাগুলোর সাথে 3 নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এবার সমস্যা কোথায় হচ্ছিল? অখণ্ড সংখ্যাগুলোর ক্ষেত্রে যোগ করা যাচ্ছিল, গুণ করা যাচ্ছিল, কিন্তু বিয়োগ করা যাচ্ছিল না। বিয়োগ করা যাচ্ছিল না অর্থাৎ যে কোনো দুটো অখণ্ড সংখ্যা নিয়ে বিয়োগ করলে যখন আমি ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করছি তখন আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি না। এই ধরনের সংখ্যাগুলো পাওয়ার জন্য আমাদেরকে কি করা হলো? ইন্ট্রোডিউস করা হলো পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার্স। তো এই ইন্টিজার্সের মধ্যে কারা আছে? এরা সবাই আছে, তার সাথে নেগেটিভ সংখ্যাগুলোও আছে। এইদিকেও ইনফাইনাইট পর্যন্ত, এদিকেও ইনফাইনাইট পর্যন্ত। এই যে সংকলনটা, এই সেটটাকে আমরা লিখব জেড দিয়ে। সেট অফ ইন্টিজার্সকে আমরা জেড দিয়ে লিখি। এটাকে আই দিয়ে লেখা হয় না, কারণ আই দিয়ে এর থেকে একটা বড় সেট ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা সেটটাকে লেখা হয়, এটাকে জেড দিয়ে লেখা হয়। তাহলে জেডের মধ্যে কারা থাকবে? 0, 1, 2, 3 এরা সবাই থাকবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত, এবং নেগেটিভগুলোও থাকবে। তাহলে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কি হবে? এটা তো চলতেই থাকবে। তাহলে সব থেকে ছোট
পূর্ণ সংখ্যা নেই, সবথেকে বড় পূর্ণ সংখ্যাও নেই, এইগুলো চলতে থাকবে এদিকে। সবথেকে ছোট পূর্ণ সংখ্যা এবং বড় পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। যদি দুটো পূর্ণ সংখ্যার যোগ করি, এখান থেকে এই যে লেখা আছে নাম্বারগুলো, যে কোনো দুটো নিয়ে যদি আমি অ্যাড করি, -2 তার সঙ্গে +2 অ্যাড করলে কত হবে? 0 হয়ে যাবে, সেটা এর মধ্যেই আছে। -3 4 যোগ করলে কত হবে? 1 হবে, সেটা এর মধ্যেই আছে। তাহলে এখান থেকে যে কোনো দুটো নিয়ে তাদের যদি যোগ করা হয়, সেটা এই সেটের মধ্যেই থাকে। এবার যদি বিয়োগ করি, নেগেটিভ এলেও কোনো অসুবিধা নেই, তাহলে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে তাদের বিয়োগ করলেও এই সেটের মধ্যেই থাকবে। এক্সাম্পল, যদি আমি 3 থেকে বিয়োগ করি -2, 3 + 2 5, 5 তো এর মধ্যে আছে, 4-এর পরেই 5 আছে। যদি আমি 3 - 4 করি, -1, -1ও এর মধ্যে আছে, তাহলে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে তাদের বিয়োগ করলে এর মধ্যেই থাকবে। গুণ করলেও এর মধ্যেই পাওয়া যাবে আগের মতোই, কিন্তু ভাগ করলে ওই সেম এক্সাম্পল যদি নিই 3/4, 3/4 তো এর মধ্যে নেই, তাহলে ভাগ করলে পাওয়া যাচ্ছে না। তো এখনও সমস্যা রয়ে গেছে, পূর্ণ সংখ্যা সেট তৈরি করার পরেও আমাদের ভাগটা এখন আমরা পাচ্ছি না, তাহলে নতুন আবার নাম্বার আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে কোনো দুটো যে স্বাভাবিক সংখ্যা শিখলাম, 1 থেকে শুরু করে এগুলো, বা 0 থেকে শুরু করে এগুলো অখণ্ড সংখ্যা, বা এই যে নাম্বারগুলো পূর্ণ সংখ্যা, এদের যে কোনো দুটোর মাঝে কতগুলো করে সংখ্যা আছে। যদি বলি আমি 2 আর 3, এই দুটো পূর্ণ সংখ্যার মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। যদি বলি 2 আর 4, এর মাঝে পূর্ণ সংখ্যা কটা আছে? একটা আছে, অনলি 3। যদি বলি 0 আর 4, এর মাঝে কতগুলো পূর্ণ সংখ্যা আছে? 3টে পূর্ণ সংখ্যা আছে, 2, 1, 2 অ্যান্ড 3। আচ্ছা, তাহলে এখনও পর্যন্ত আমরা এই 3টে করতে পারছি, যোগ, বিয়োগ আর গুণ, কিন্তু এখনও পর্যন্ত ভাগ করতে পারছি না, কারণ ভাগ করলে আমার এই ধরনের নাম্বারগুলো চলে আসছে, যেগুলো এর মধ্যে নেই, সেটের মধ্যে নেই। এই ভগ্নাংশগুলোকে রাখার জন্যে বা ভাগ করার জন্যে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বারস। এই রেশনাল নাম্বারের সংজ্ঞা দেওয়া হয় কীভাবে? যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। এবার p/q কেমন? p আর q এগুলো পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে z সেটের পদ, 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4 এগুলো p আর q হবে, এবং অবশ্যই হরটাকে 0 হওয়া যাবে না। যে সমস্ত সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। এবার উদাহরণ কি হবে? এখনো পর্যন্ত যে সংখ্যাগুলো শিখলাম, যে কোনো সংখ্যাকে আমি লিখতে পারবো বাই 1 করে করে। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে p এর ভ্যালু 4, q এর ভ্যালু 1। তাহলে এখনো পর্যন্ত যে সংখ্যাগুলো লিখেছি, প্রত্যেকটা সংখ্যাকে আমি p/q আকারে লিখতে পারবো। তাহলে এই সংখ্যাগুলো সব মূলত সংখ্যা। যদি আমার কাছে একটা সসীম দশমিক থাকে, সসীম দশমিক অর্থাৎ দশমিকটা কিছু দূর গিয়ে শেষ হয়ে যাবে, তো এগুলো যদি ফাইনাইট ডেসিমাল নাম্বারস হয়, তাহলে সেক্ষেত্রে আমি এটাকেও ভগ্নাংশ আকারে লিখতে পারবো, এটাকেও p/q আকারে লিখতে পারছি। যদি আমার কাছে রিপিটিং ডেসিমালস থাকে, আবৃত দশমিক সংখ্যা থাকে, যদি ইনফাইনাইট দশমিক কিন্তু রিপিটিং, সাপোজ এই ধরনের কোনো দশমিক সংখ্যা আছে, এইগুলোকেও পূর্ণ সংখ্যা p/q আকারে ভগ্নাংশ আকারে লেখা যায়। লেখার নিয়মটা কি? পুরো সংখ্যাটাকে লিখতে হয়, মাইনাস দিয়ে যেগুলোর মাথায় পৌনঃপুনিক নেই অর্থাৎ আবৃত দশমিক নেই সেটাকে লিখতে হয়।
101 বাই যতগুলো সংখ্যার মাথায় আবৃত আছে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত এই 3টের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 3টে 9 দিতে হবে। আর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া যটা সংখ্যা তটা 0 দিতে হবে। তাহলে এই আবৃত দশমিককে আমি এইভাবে লিখতে পারবো, এটা ক্যালকুলেশন করলে একটা ভগ্নাংশ আসবে p/q আকারে। তাহলে এইগুলো মূলত সংখ্যা। এখনো পর্যন্ত যেগুলো বললাম আগের স্বাভাবিক সংখ্যার সেটের যে নাম্বারগুলো রয়েছে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং সসীম দশমিক, আবৃত দশমিক, এই সমস্ত সংখ্যাগুলোর কালেকশনটা হচ্ছে মূলত সংখ্যার সেট। এই মূলত সংখ্যার সেটটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, কিউ দিয়ে। তাহলে কিউ এর মধ্যে কি থাকবে? সমস্ত ভগ্নাংশগুলো থাকবে, p/q আকারের পদগুলো থাকবে। যে পদগুলো কেমন, এই চিহ্নটা মানে হচ্ছে সাজ দ্যাট p এবং q পূর্ণ সংখ্যা এবং কিউটা অবশ্যই নন জিরো। তাহলে এই ধরনের পদগুলোকে রাখবো, রেখে যে কালেকশনটা বা সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে মূলত সংখ্যার সেট। মূলত সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে লিখি, আর দিয়ে লিখি না, কারণ আর দিয়ে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সেটটাকে লিখি। এবার এক্ষেত্রে চেক করি, দুটো মূলত সংখ্যা নিয়ে তাদের যোগ করলে কি মূলত সংখ্যা পাবো? যে কোনো দুটো ভগ্নাংশ a/b c/d, এদের হরগুলো 0 নয়, এদের যদি যোগ করি তাহলে কি হবে? ad প্লাস bc, এই হরটাও তাহলে 0 হবে না, তো এটা একটা ভগ্নাংশ আসছে। যোগ করলে দুটো ভগ্নাংশ যোগ করলে একটা ভগ্নাংশই পাবো আমরা, তাহলে যোগ করলে একটা মূলত সংখ্যা পাওয়া যাবে। যদি বিয়োগ করি সেক্ষেত্রেও একটা ভগ্নাংশই তৈরি হবে, অর্থাৎ বিয়োগ করলে একটা মূলত সংখ্যা পাবো। গুণ করলে ac/bd, হরগুলো 0 নয়, তাহলে এর হরটাও 0 নয়, এটাও একটা মূলত সংখ্যা। ভাগ করলে, আচ্ছা এটা ভাগ করলে কি হবে? এটা উল্টে যায়, তাহলে এবার এই হরটা 0 হয়ে যেতে পারে। তো যখন ভাগ করব ভাজকটা যেন 0 না হয়। যদি এই ভগ্নাংশটা 0 না হয়, অর্থাৎ সিটা যদি 0 না হয়, তাহলে এটা 0 হবে না, তখন এটা একটা মূলত সংখ্যা হবে। অর্থাৎ ভাগ করলে আমরা মূলত সংখ্যা পাবো, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্সও একটা মূলত সংখ্যা, ওয়াইও একটা মূলত সংখ্যা। এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে একটা মূলত সংখ্যাই পাবো যদি ওয়াইটা নন জিরো হয়, তাহলে এটা একটা মূলত সংখ্যা পাবো সবসময়। 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখনো পর্যন্ত যেগুলো শিখলাম সেইগুলোকে যদি একটা গ্রাফ বা ডায়াগ্রাম আকারে প্লট করা হয় কেমন হবে? প্রথমে একটা কালেকশন তৈরি করলাম আমরা, যে কালেকশনের মধ্যে 1 2 3 4 5 6 আপ টু ইনফাইনাইট পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো রেখেছি। এই কালেকশনটাকে আমরা বলছিলাম সেট অফ ন্যাচারাল নাম্বারস। এই ন্যাচারাল নাম্বারের সেটের সাথে যদি 0কে আমরা অ্যাড করি তাহলে যে কালেকশনটা তৈরি হবে সেই কালেকশনটাকে আমরা বলি অখণ্ড সংখ্যার সেট, অর্থাৎ হোল নাম্বারস। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, ন্যাচারাল নাম্বারের যে কালেকশনটা সেটা হোল নাম্বারের ভেতরে আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে 1 2 3 এগুলো ন্যাচারাল নাম্বার, এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ অখণ্ড সংখ্যা। যে কোনো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা একটা অখণ্ড সংখ্যা, কিন্তু যে কোনো অখণ্ড সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা? এটা কিন্তু সত্য নয়, কারণ 0 একটা অখণ্ড সংখ্যা, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু যে কোনো অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এই কালেকশনটার সাথে যদি আমরা নেগেটিভ নাম্বারগুলো অ্যাড করে দিই তাহলে যে কালেকশনটা পাবো এর সাথে -1 -2 -3 এইভাবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত যে কালেকশনটা তৈরি হবে সেই কালেকশনটাকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট। এবার একইভাবে আগের মতো এই হোল নাম্বারটা পুরোটাই জেটের ভেতরে আছে, ডাব্লুটা, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা নয়, কারণ -1টা পূর্ণ সংখ্যা কিন্তু -1 অখণ্ড সংখ্যা নয়। এই যে সেটটা তৈরি হলো, এই সেটের সাথে যদি আমরা ভগ্নাংশগুলো রেখে দিই 2/3 -3/5 বা সসীম দশমিকগুলো অথবা আবৃত দশমিকগুলো, তাহলে এই যে কালেকশনটা তৈরি হবে
এই কালেকশানের যে কোনো নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, এই কালেকশানটাকে আমরা বলবো মূলদ সংখ্যার সেট। একইভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা বা যে কোনো অখণ্ড সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যা সবাই মূলদ সংখ্যা, কারণ প্রত্যেকটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে। কিন্তু যে কোনো মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, বা যে কোনো মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, বা যে কোনো মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এই যে কালেকশানটা পেলাম, এইখানের যে কোনো নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি। যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা না যায় তাহলে সেই কালেকশানটাকে আমরা বলি সেট অফ ইরেশনাল নাম্বারস। আই দিয়ে লেখা হয়, আই দিয়ে লেখা হয় অমূলদ সংখ্যার সেটটাকে, বা সেট অফ ইররেশনাল নাম্বারস। এই ইরেশনাল নাম্বারটাকে আমরা আই দিয়ে লিখি, সেই জন্য আমরা ইন্টিজার্স এর সেটটাকে জেড দিয়ে লিখি, অন্য কোনো চিহ্ন দিয়ে ডিনোট করি। তো এই অমূলদ সংখ্যার মধ্যে কারা থাকবে? যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে না। এক্সাম্পল কি হবে? যে সমস্ত নাম্বারগুলো ইনফাইনাইট পর্যন্ত, দশমিকগুলো ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে উইদাউট এনি রিপিটেশন। যেমন এই সংখ্যাগুলো 0.325, এটার মাথায় বার আছে, এই দুটোর মাথায়, মানে 25 রিপিট হচ্ছে এখানে, 25 25 25 রিপিটিং ডেসিমাল, ইনফাইনাইট ডেসিমাল কিন্তু রিপিটিং ডেসিমাল। তাহলে এগুলোকে আমরা আবৃত আকারে লিখতে পারবো এবং ভগ্নাংশ আকারে লিখতে পারবো। যে দশমিকগুলো ইনফাইনাইট পর্যন্ত যায় উইদাউট এনি রিপিটেশন, ফর এক্সাম্পল 01 011 0111, এই যে দশমিক সংখ্যাটা, 0 পর আবার 4টে 1 হবে, এইটাকে আমরা কখনোই আবৃত বা রিপিটিং ডেসিমেল আকারে লিখতে পারবো না, এইভাবে লিখতে পারবো না। তো এই ধরনের যে দশমিকগুলো ইনফাইনাইট পর্যন্ত চলে উইদাউট এনি রিপিটেশন, সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা, কারণ এগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। পাই, ই, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, যেমন √2, এগুলো সব হচ্ছে এক একটা অমূলদ সংখ্যা। এবার এই যে কালেকশানটা বললাম আমরা, টোটাল যে কালেকশানটা হলো এই অমূলদ সংখ্যা সেট, তার মধ্যে যে নাম্বারগুলো আছে, বা মূলদ সংখ্যা সেট, তার মধ্যে যে নাম্বারগুলো আছে, এই সমস্ত নাম্বারগুলোকে যে কোনো একটা তুলে নিয়ে যদি আমি তার স্কোয়ার করি তাহলে কি হবে? আমি যদি -1 এর স্কোয়ার করি, -1 এর স্কোয়ার করলে কত হবে? 1 হবে। 0 যদি স্কোয়ার করি কত হবে? 0 হবে। এইখানের যে কোনো নাম্বারের স্কোয়ার যদি আমি করি, যে কোনো একটা নাম্বার তুললাম আমি x, আর x এর আমি স্কোয়ার করলাম, সেই স্কোয়ার কি কোনোদিন নেগেটিভ হবে? যে কোনো নাম্বারের স্কোয়ার কখনোই নেগেটিভ হতে পারে না। তাহলে এই যে নাম্বারগুলো পেয়েছি তাদের যে কোনো নাম্বারের স্কোয়ার বা বর্গ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো এই সমস্ত নাম্বারগুলোকেই বলা হয় রিয়েল নাম্বার। এই কালেকশানটা প্লাস এই কালেকশানটা, টোটাল কালেকশানটাকে বলবো আমরা সেট অফ রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যার সেট, তাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এই বাস্তব সংখ্যার সেটের যে কোনো একটা নাম্বার নিয়ে তার যদি স্কোয়ার করা হয় সেটা অলওয়েজ কী হবে? নন নেগেটিভ হবে, নেগেটিভ হবে না। নন নেগেটিভ মানে আইদার সে 0 হতে পারে বা পজিটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না। এবার এখানে কিছু কিছু জিনিস বলার আছে, যেমন মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এর ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ 4টেই হয়। এবার আমরা দেখব যে অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি হয়। আচ্ছা, যে কোনো দুটো অমূলদ সংখ্যা নিয়ে তাদের আমরা যোগ করব, দিয়ে দেখব যে তারা অমূলদ সংখ্যা আসছে কিনা। তো √2 একটা অমূলদ সংখ্যা, আবার √3 একটা অমূলদ সংখ্যা, এদের যোগ করলে তো এটাই থাকবে, এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যার যোগফল কি এলো? অমূলদ। এবার যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, 2 + √2, এটাও একটা অমূলদ সংখ্যা। আবার 2 - √2, এটাও একটা অমূলদ সংখ্যা। দুটো যোগ করলে কি হবে? যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে এটার সাথে এটা কেটে যাবে, 4 আসছে। 4 মানে কি? 4/1, এটা কিন্তু মূলদ সংখ্যা।
তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করলে কখনো অম্লদ আসতে পারে, কখনো মূলদ আসতে পারে। সবসময় যে অম্লদয় আসবে তার কোনো মান নেই। তাহলে যোগ সবসময় একই জিনিস দেয় না, কখনো কখনো অম্লদ দিতে পারে, কখনো কখনো মূলদ দিতে পারে। একইভাবে যদি আমি বিয়োগ করি, √2 থেকে √3 বিয়োগ করলে, √2 থেকে √3 বিয়োগ করলে সেটা অমূলদ হবে, কারণ এটা এইভাবে থাকবে। কিন্তু যদি √2 থেকে √2 বিয়োগ করি তাহলে 0 হয়ে যাবে। 0 মানে 0/1, এটা মূলদ সংখ্যা। তাহলে বিয়োগ ফলের ক্ষেত্রেও কখনো কখনো অম্লদ আসছে, কখনো কখনো মূলদ আসছে। সো দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা অম্লদ নাও হতে পারে। আচ্ছা, এবার দেখব গুণফল। √2 তার সাথে √2 গুণ করলে কত হবে? 2, এটা মূলদ সংখ্যা। আবার √2 এর সাথে √3 গুণ করলে √6, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণফল কখনো মূলদ হতে পারে, কখনো অমূলদ হতে পারে। তাহলে গুণফলটাও সবসময় একই জিনিস দেয় না। এবার ভাগ যদি করি তাহলে কি হবে? √2 কে √2 দিয়ে ভাগ করলে 1 হবে, অর্থাৎ এই দুটো অমূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা চলে আসছে। আবার √2 কে √3 দিয়ে ভাগ করলে সেটা এইভাবেই থাকবে। এটাকে খুব বেশি হলে করণ করা যায়। তাহলে √6/3, এটা তো মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে আমরা p/q আকারে এক্সপ্রেস করতে পারি, যেখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা। কিন্তু √6 তো আর পূর্ণ সংখ্যা নয়, √6 অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি না, পূর্ণ সংখ্যা পাচ্ছি না এখানে। তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। সো ভাগটাও কখনো কখনো মূলদ সংখ্যা দেয়, কখনো কখনো ভাগটা √2/√3 অমূলদ সংখ্যা দেয়। তাহলে ভাগটাও স্যাটিসফাই করে না। অমূলদ সংখ্যা সেটের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই সবসময় যে একই জিনিস দেবে তার কোনো মানে নেই, নাও দিতে পারে। এবার এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে? রিয়েল নাম্বারের মধ্যে এখনো পর্যন্ত যে সংখ্যাগুলো শিখলাম তারা সবাই আছে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেই সংখ্যাগুলো কেউ না কেউ আসবে। তাহলে যে কোনো দুটো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নিয়ে যদি তাদের আমরা যোগ বিয়োগ গুণ বা ভাগ করি তাহলে সেই কালেকশনটার মধ্যেই আসবে। তো সেক্ষেত্রে চারটেই স্যাটিসফাই করবে। এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখার আছে, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যেমন 1 আর 2, তাদের মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। একইভাবে যে কোনো দুটো অখণ্ড সংখ্যা, তাদের মাঝেও কোনো অখণ্ড সংখ্যা নেই। যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, তাদের মাঝেও কোনো পূর্ণ সংখ্যা নেই। এবার যদি আমি দুটো মূলদ সংখ্যা কনসিডার করি, 1 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, এদের মাঝে কতগুলো মূলদ সংখ্যা আছে আমি দেখব। তাহলে এগুলোকে আমি 1.1 এর মাঝে আছে 1.1, অথবা 1.01, এটাও 1 আর 2 এর মাঝে আছে 1.001, 1.0001। এইভাবে যদি লিখতে শুরু করি, এগুলো প্রত্যেকটা এক একটা মূলদ সংখ্যা। তাহলে 1 আর 2 এর মাঝে মূলদ সংখ্যা কতগুলো আছে? অসীম সংখ্যক আমি লিখতে পারবো। এবার দুটো অমূলদ সংখ্যার মাঝে, আচ্ছা দুটো মূলদ সংখ্যা 1 আর 2, এদের মাঝে যদি আমি অমূলদ সংখ্যা লিখতে চাই তাহলে কীভাবে লিখব? 1.0100100001, এটা 1 আর 2 এর মাঝে আছে। 1.0010001000001। এইভাবে জিরো সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে 1 আর 2 এর মাঝে আমি অসীম সংখ্যক অমূলদ সংখ্যাও লিখতে পারবো। তো যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে মূলদ বা অমূলদ সংখ্যা অসীম সংখ্যক থাকে। এবার যদি দুটো আমি অমূলদ সংখ্যা নিই, সাপোজ 1.1011011110, এই একটা অমূলদ সংখ্যা, এবং 1.2022202220, এদের মাঝে যদি আমি মূলদ সংখ্যা লিখতে চাই, কতগুলো মূলদ সংখ্যা আছে? তো মূলদ সংখ্যা তো আমি এটাকে এইভাবে লিখতে পারি 1.11, তারপর আমি 1 অ্যাড করে করে যাব। 1 দিয়ে স্টার্ট হচ্ছে মানে 10 আর 20 তার মাঝে আছে। এবার আমি 1 অ্যাড করে করে গেলে অসীম সংখ্যক মূলদ সংখ্যা লিখতে পারবো। এবার যদি আমি অমূলদ সংখ্যা লিখতে চাই
তাহলে 110, আবার 1110, 1110, একইভাবে 1100, 11100, 11100, এইভাবে অসীম সংখ্যক অমূলত সংখ্যাও 00 করে অসীম সংখ্যক অমূলত সংখ্যাও লেখা যাবে। তো যে কোনো দুটো মূলত সংখ্যা বা যে কোনো দুটো অমূলত সংখ্যা, এদের মাঝে অসীম সংখ্যক মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা থাকে। একইভাবে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা স্বাভাবিক বাস্তব সংখ্যার মাঝেও কিন্তু অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে। এই যে স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এগুলোকে আমরা একটা লাইনের উপর লিখতে পারছি। এবার যদি মূলত সংখ্যা দেয়, সাপোজ 2.25, তাহলে এটাকে 2 আর 3-এর মাঝে 2.25টাকে আমি প্লেস করতে পারবো। যদি একটা অমূলত সংখ্যা দেয়, তাহলেও সেই সংখ্যাটাকে আমরা বাস্তব সংখ্যা এই রেখাটার উপরে আমরা লিখতে পারবো। কিভাবে? এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক। তাহলে এর কর্ণটা কত হবে? একটা বর্গক্ষেত্র যার বাহুগুলো 1 করে করে, তাহলে এই কর্ণটা যখন আঁকবো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ কী হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে √2। তাহলে এই বাহুটা দৈর্ঘ্য হবে √2, এই কর্ণটা হবে √2। একটা কম্পাস নিয়ে এই দৈর্ঘ্যটা নিয়ে একটা যদি বৃত্তচাপ আঁকা হয় এখানে, সেই বৃত্তচাপটা যে পয়েন্টে কাট করবে, এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে 0 থেকে এ এই লেন্থটুকু হবে √2 তার ভ্যালু। তাহলে √2কে আমি এই লাইনটার উপরে একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। যে কোনো বাস্তব সংখ্যাকেই এই লাইনের উপরে একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট একটা বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এটাকে বলা হয় ক্যান্টরস ডেডেকাইন থিওরেম। এই থিওরেম অনুযায়ী যে কোনো রিয়েল নাম্বার এই লাইনের উপর একটা পয়েন্টকে ডিনোট করে, এবং লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট একটা রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এই লাইনটা হাইলি ডেন্স, অর্থাৎ যে কোনো দুটো নাম্বার নিয়ে তাদের মাঝে আমি ইনফাইনাইট সংখ্যক নাম্বার লিখতে পারবো। এটাই ছিল ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। এরপর আমরা সেট থিওরি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব।